ফাতেমার মেজাজ আজ খুব চড়ে গেছে। মেজাজ চড়ার মতো তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। মাঝে মাঝে অতি তুচ্ছ ব্যাপারে তার মাথায় রক্ত উঠে যায়। তখন তিনি কি বলেন বা কি করেন নিজেই জানেন না। এখন তার চোখ রক্তবর্ণ, কথা জড়িয়ে যাচ্ছে। তিনি সুপ্রভার দিকে তর্জনী উঁচিয়ে বলছেন, তোর মাকে বল এক্ষুনি বাড়ি থেকে বের হতে, এক্ষুনি। অনেকদিন ফকির খাওয়ানো হয়েছে, আর না, হোটেলের ফ্রি খাওয়া ফ্রি থাকা যথেষ্ট হয়েছে। এখন পথে নামতে বল, গতর খাটিয়ে খেয়ে দেখুক কেমন লাগে। এইখানে থেমে গেলে হতো, তিনি এইখানে থামলেন না। পথে নেমে কিভাবে জীবনযাপন করলে খেয়ে পড়ে বাঁচা যায় তা বলতে শুরু করলেন। ইঙ্গিত টিঙ্গিতের ধার ধারলেন না, ভয়াবহ কথা বলতে শুরু করলেন। মা মেয়ে ঠোঁটে লিপস্টিক মেখে চন্দ্রিমা উদ্যানে হাঁটবি, কাস্টমার চলে আসবে, কোলে করে নিয়ে যাবে, কোলে কোলে থাকবি, সুখে ভাড়া খাটবি। এখানে তো কোলে করে কেউ রাখে না, পথে নামলেই কুল পাবি। সুপ্রভা ভয়ে এবং লজ্জায় থরথর করে কাঁপছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি মামিকে থামাও, দয়া করে তুমি মামিকে থামাও। মামের কথা শুনে সে যতটা না ভয় পাচ্ছে, তার চেয়ে বেশি ভয় পাচ্ছে মা এখন কি করবে এই ভেবে। ফাতেমার প্রতিটি শব্দ সুরাইয়ার কানে যাচ্ছে। সুরাইয়া খুব সহজ পাত্র না, চুপচাপ সব হজম করবে এই প্রশ্নই আসে না। সুপ্রভার ধারণা কিছুক্ষণের মধ্যেই তার মা বলবেন, সুপ্রভা, ইমনকে বল একটা বেবি ট্যাক্সি ডাকতে, আমরা চলে যাব। সুপ্রভা যদি বলে, মা কোথায় যাব, তিনি অবশ্যই বলবেন, চন্দ্রিমা উদ্যানে, ভাড়া খাটব। এখন বাজে রাত 10টা, বড় মামাও বাসায় নেই। উপায়টা কি হবে? মিতু আপা আছেন, মার চিৎকার কথাবার্তা তিনি সব শুনছেন, কিন্তু কিছুই বলছেন না। সুপ্রভা দেখল মিতু আপা মগ ভর্তি চা নিয়ে ছাদে উঠে যাচ্ছে। এখন মা যদি সত্যি সত্যি বেবি ট্যাক্সি আনায়, তাহলে কেউ থাকবে না মাকে বুঝিয়ে দুটা কথা বলার। সুপ্রভার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কাঁদছে না ভয়ে, কাঁদলে বড় মামি আরো রেগে যেতে পারেন। যে ঘটনা থেকে এই অগ্নি উৎপাত, সেই ঘটনা খুবই সামান্য। ফাতেমার পায়ে পানি এসে পা ফুলে গেছে। কাজের মেয়েকে বলেছেন 1 গামলা পানি এনে দিতে। গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকবেন। সে পানি আনতে অনেক দেরি করল, কারণ সে সুরাইয়াকে দোতলায় ভাত দিতে গিয়েছিল। ফাতেমা বললেন, ভাত ঘরে দিয়ে আসতে হবে কেন, নিচে নেমে খেতে পারে না? কাজের মেয়ে বলল, আম্মা, আমি ছোট মুখে অত বড় কথা বলি কেমনে? ভাত চায় ভাত দিয়ে আসি, চা চাই চা দিয়ে আসি, ফ্রিজের ঠান্ডা পানি চাই পানি দিয়ে আসি। আমার কাম হয়েছে সিঁড়ি বাওয়া। আম্মা, আমারে ক্ষমা দেন, চাকরি অনেক করছি, আর না। ফাতেমার বারুদের বস্তায় আগুন লেগে গেল। প্রথমে গরম পানির গামলা লাথি মেরে উল্টে দিলেন, শুরু করলেন চিৎকার। দুর্ভাগ্যক্রমে সুপ্রভা তখন তার সামনে। সে সরে পড়তে চেয়েছিল। ফাতেমা কঠিন গলায় বললেন, খবরদার মেয়ে, নড়বি না, খবরদার বললাম। ফাতেমার চিৎকার থামার পর সুপ্রভা খুব সাবধানে দোতলায় উঠল। মার ঘরে উকি দিল। মা রাতের খাওয়া শেষ করেছেন, দেয়ালে হেলান দিয়ে খাটে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে চিৎকার চেঁচামেচি সবই কানে গেছে। তার চোখ মুখ অস্বাভাবিক শান্ত। এই অস্বাভাবিক শান্ত ভাবটা মারাত্মক। আজ খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা, রাতের খাওয়া খেয়েছিস? সুপ্রভা ভয়ে ভয়ে বলল, হুম। ইমন, ইমন খেয়েছে? হুম। আমাকে একটু পান সুপারি এনে দে তো, পান খেতে ইচ্ছে করছে, চুন আলাদা করে আনবি। আচ্ছা। সুপ্রভা পান আনতে নিচে গেল। মার ব্যাপারটা এখনো কিছু বোঝা যাচ্ছে না। অতি স্বাভাবিক আচরণ করছেন, সেটাই অস্বাভাবিক। সুপ্রভার ভয় লাগছে। মিতু আপাকে ছাদ থেকে ডেকে নিয়ে আসতে ইচ্ছে করছে। মিতু আপা আশেপাশে থাকলেও একটা ভরসা। পিরিজে করে দুটা বানানো পান সুপ্রভা মার জন্য এনেছে। এক পাশে চুন, আরেক পাশে মৌরি, দুটা এলাচ। যেন পিরিজের দিকে তাকালেই মার মনটা ভালো হয়। সুরাইয়া বললেন, সুপ্রভা। জি মা। ইমন কি করছে? পড়ছে। ও
ওকে একটু ডাকতো, ওর সঙ্গে কথা আছে। আচ্ছা। তোর বড় মামা কি বাসায় আছে? জি না। ভাইজান কখন ফিরেন? 11টার মধ্যে সবসময় ফিরেন। এখন কটা বাজে? 10টা 10। তুই ইমনকে খবর দে। সুপ্রভা ভাইকে ডাকতে গেল। তাকে বলে দিতে হবে যে তার সম্পর্কে মাকে সে একটা মিথ্যা কথা বলেছে। সে বলেছে ভাইয়া ভাত খেয়েছে, আসলে তারা দুজনের কেউই ভাত খায়নি। ইমন পর্দা সরিয়ে মার ঘরে ঢুকল। শান্ত গলায় বলল, মা ডেকেছ? সুরাইয়া দেখলেন ইমনের বসার ভঙ্গি অবিকল তার বাবার মতো। শুধু যে বসার ভঙ্গি তাই না, তাকানোর ভঙ্গিও সেরকম। ওই তো ভুরু কুচকে আছে, কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়েছে। এই বয়সেই কেমন গম্ভীর ভাব। গলার স্বরটাও কি তার বাবার মতো? কখনো সেভাবে লক্ষ্য করা হয়নি। একদিন ইমনকে বলতে হবে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে। টেলিফোনের কথা শুনলে বলতে পারবেন ইমনের গলার স্বর তার বাবার মতো কিনা। সুরাইয়া বললেন, ইমন। জি। তোর মামি যেসব কথাবার্তা বলছিল শুনছিলি? ভুরু কুচকে আছিস কেন? ভুরু সোজা করে বল। তোর মামির কথা শুনেছিস? শুনেছি। এরপরেও কি আমাদের এ বাড়িতে থাকা উচিত? হ্যাঁ, উচিত। সুরাইয়া বিস্মিত হয়ে বললেন, উচিত কেন? ইমন বলল, উচিত কারণ আমাদের যাবার কোনো জায়গা নেই। সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, যাবার জায়গা থাকতেই হবে? রাস্তায় থাকবো? রাস্তায় মানুষ বাস করে না? পাগলের মতো কথা বললে তো মা হবে না। পাগলের মতো কথা? কোন কথাটা পাগলের মতো বললাম? বেশিরভাগ কথাই তুমি পাগলের মতো বলো। তোর ধারণা আমি পাগল? ইমন কিছু বলল না, চুপ করে রইল। সুরাইয়া চোখ মুখ লাল করে বললেন, খবরদার চুপ থাকবি না। তোর ধারণা আমি পাগল? বল, আমি পাগল? কিছুটা পাগলামি তোমার মধ্যে আছে। এত বড় কথা তুই বলতে পারলি? পাগল যদি হয়েই থাকি, কেন পাগল হয়েছি তুই জানিস না? কথার জবাব দে, চুপ করে থাকবি না। কথার জবাব দেবার কিছু নেই। কথার জবাব দাও মানে কথার পিঠে কথা বলা। আমি একটা বলবো, তুমি তার উত্তরে 5টা বলবে, আবার আমি বলবো। লাভ কি? লাভ কি মানে? তুই কি সবসময় লাভ লোকসান দেখে চলিস? তুই কি লাভ লোকসানের দোকান খুলেছিস? একজন আমাকে আর আমার মেয়েকে বেশ্যা বলবে, তারপরও আমি তার বাড়িতে থাকবো? কোন যুক্তিতে থাকবো? যুক্তি একটাই, আমাদের যাবার জায়গা নেই। তাছাড়া মামি রেগে গিয়ে কি বলেছেন সেটা বড় কথা না। রেগে গেলে আমরা সবাই কুৎসিত সব কথা বলি। মামি যেমন বলেন তুমিও বলো। আমি বলি? কখন বলেছি? কি বলেছি? কখন বলেছ, কি বলেছ সেটা তো মা আমি লিখে রাখিনি। তবে অনেকবারই কুৎসিত কথা বলেছ। যখন বলেছ তখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। ইচ্ছে করেছে? যখন মরে যেতে ইচ্ছে করেছে তখন মরে গেলেই পারতিস। ছাদে উঠে ছাদ থেকে ঝাঁপ দিলেই পারতি। সেটা দিতে সাহস হয় না? মিনি বিড়াল হয়ে থাকতে ভালো লাগে? তুমি কুৎসিত কথা বলা শুরু করেছ মা। কথায় কথায় মা ডাকবি না। তোর মতো ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই না। তোর জ্ঞান বেশি হয়ে গেছে। তুই মহাজ্ঞানী হয়ে যাচ্ছিস। মহাজ্ঞানী পুত্রের আমার দরকার নেই। শুন মহাজ্ঞানী, আমি এই বাড়িতে থাকবো না। কোথায় যাবে? কোথায় যাব সেটাও জানার দরকার নেই। সুপ্রভাকে নিয়ে আমি এখন এই মুহূর্তে বিদায় হব। তোর মামি যদি আমার পায়ে এসে পড়ে থাকে তারপরেও থাকবো না। ঠিক আছে। অবশ্যই ঠিক আছে। তুই এখন আমার সামনে থেকে যা। দয়া করে একটা বেবি ট্যাক্সি এনে দে। আচ্ছা। ইমন মার ঘর থেকে বের হলো। সুরাইয়া কাঁদতে শুরু করলেন। তিনি শব্দ করে কাঁদছেন। তার হাত পা কাঁপছে। দরজার আড়াল থেকে সুপ্রভা দেখছে, কিন্তু মাকে শান্ত করার জন্য এগিয়ে আসছে না। তার শুধু মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা, সুপ্রভা। সুপ্রভা জবাব দিল না। সুরাইয়া বিছানা থেকে নামলেন, চটি পায়ে দিলেন, গায়ে একটা চাদর দিলেন। আর তখনই ইমন ঘরে ঢুকে বলল, মা, তোমার বেবি ট্যাক্সি এনেছি।
তুমি যদি যেতে চাও যাও, আর যদি যেতে না চাও আমি বেবি ট্যাক্সি বিদায় করে দেব। মা, একটা কথা, তুমি কিন্তু একা যাবে, তোমার সঙ্গে সুপ্রভা যাবে না। সুরাইয়া অবাক হয়ে দেখলেন ইমন কঠিন গলায় কথা বলছে। ওই তো সেদিন এতটুকু বাচ্চা ছিল, বিছানা ভিজিয়ে সেই ভেজা বিছানায় শুয়ে থাকত, একটুও কাঁদত না, ঠান্ডা লেগে জ্বর বাঁধাত। একবার একটা উড়ন্ত মাছি হাত দিয়ে খপ করে ধরে মুখে পুরে দিল, কিছুতেই আর মুখ খুলে না। অনেক সাধ্য সাধনা করে মুখ খোলানো হলো, কি কাণ্ড! মুখ খুলতেই মাছি উড়ে বাইরে চলে গেল, আর মাছির শোকে ইমনের সে কি কান্না। সুরাইয়া একাই বেবি ট্যাক্সিতে উঠলেন। সুপ্রভা কাঁদো কাঁদো গলায় বলল, মা, একটা কথা শুনবে? সুরাইয়া তীব্র গলায় বললেন, খবরদার কোনো কথা না, খবরদার। তিনি বেবি ট্যাক্সিওয়ালাকে বেবি ট্যাক্সি চালাতে বললেন। বেবি ট্যাক্সিওয়ালা বলল, কই যাইবেন? তাই তো, তিনি কোথায় যাবেন? অনেক চেষ্টা করেও তিনি কোনো ঠিকানা মনে করতে পারলেন না। এমন কেউ কি আছে যার কাছে আজ রাতটা কাটানো যায়? থাকার তো কথা। তার দুঃসম্পর্কের এক খালা, মিলি খালা, থাকেন যাত্রাবাড়িতে। মিলি খালার সঙ্গে একসময় ভালো যোগাযোগ ছিল। যাত্রাবাড়িতে তার বাসায় সুরাইয়া কয়েকবার গিয়েছে, কিন্তু এখন ঠিকানা খুঁজে বের করতে পারবে না। কলেজ জীবনের কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবীও ছিল, তারা এখন কে কোথায় আছে কিছুই জানেন না। আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে গেলে কেমন হয়? বাড়িওয়ালার স্ত্রীকে যদি বলেন, আজ রাত্রে আমি আপনার বাড়িতে থাকব, তিনি নিশ্চয়ই তাকে বের করে দেবেন না। আগের বাড়ির ঠিকানা তিনি জানেন। বেবি ট্যাক্সিওয়ালা আবারও বলল, কই যাইবেন? তিনি বললেন, মালিবাগ। 30 টাকা ভাড়া পড়ব। 30 টাকাই দেব। সুরাইয়ার সঙ্গে টাকা আছে, খুব বেশি না, তবে আছে, 700 টাকার মতো আছে। কিছু ভাঙতেও থাকার কথা। আগের বাড়িওয়ালার বাড়িতে না গিয়ে কোনো একটা হোটেলে কি উঠা যায় না? মাঝারি মানের কোনো হোটেল। খুবই কি অস্বাভাবিক হবে? একা মেয়ে দেখে হোটেলওয়ালা কি তাকে ঘর দেবে না? আচ্ছা, বেবি ট্যাক্সিওয়ালাকে যদি বলেন, ভাই শুনুন, আজকের রাতটা আমি আপনার ফ্যামিলির সঙ্গে কাটিয়ে দিতে চাই, সকালবেলা আমি কোনো জায়গা খুঁজে নেব, তখন কি হবে? খুবই আশ্চর্যের ব্যাপার, দীর্ঘদিন তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি খুঁজে পেলেন না। গলিতে ঢোকার মুখে মদিনা কাবাব হাউস বলে একটা দোকান ছিল, সেটা নেই। গলিটাও অন্যরকম লাগছে। বেবি ট্যাক্সিওয়ালা বলল, খালাম্মা, বাড়ির নম্বর কত? তিনি বাড়ির নম্বর বলতে পারলেন না, বাড়িওয়ালার নামও মনে নেই। আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে। শ্রাবণ মাসের শুরু, রোজই বৃষ্টি হবার কথা। কয়েকদিন খরা গেল, আজ মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে আগে কোনো একটা আশ্রয়ে চলে যাওয়া উচিত। সেই আশ্রয়টা কি? বেবি ট্যাক্সিওয়ালা বিরক্ত মুখে বলল, খালাম্মা, আর কত ঘুরমো? সুরাইয়া বললেন, কমলাপুর রেল স্টেশনে চলো। ওইদিকে বেবি যাইব না। পথের মাঝখানে আমি কোথায় নামবো? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুরাইয়ার মনে হলো তার জ্বর আসছে। জ্বর না এলে এত অল্প হাওয়াতেই এমন কেঁপে কেঁপে উঠতেন না। বেবি ট্যাক্সিওয়ালা বললেন, খালাম্মা, আমি কমলাপুর যাব না, ভাড়া মিটাইয়া দেন। সুরাইয়ার মনে হলো তিনি বিপদে পড়েছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিপদে পড়লেও তিনি অস্থির বোধ করছেন না, বরং ভালো লাগছে। খুব খারাপ সময়ের পরপরই খুব ভালো সময় আসে, এটা জগতের নিয়ম। বেবি ট্যাক্সিওয়ালা রাস্তার মাঝখানে তাকে নামিয়ে দেবে, তিনি বৃষ্টিতে ভিজতে থাকবেন। পথে পানি জমে যাবে, পানি ভেঙে তিনি এগোতে থাকবেন। কোনো খোলা ম্যানহোলে হোঁচট খেয়ে তিনি নোংরা পানিতে পড়ে যাবেন, তার হাত থেকে ছিটকে হ্যান্ডব্যাগটা পড়ে যাবে। তিনি আর সেই ব্যাগ খুঁজে পাবেন না। নোংরা কাদা পানিতে তার শরীর মাখামাখি হয়ে যাবে। তখন দেখবেন গুন্ডা টাইপের কিছু মানুষ দূর থেকে তাকে দেখছে। তাদের মধ্যে একজন পানিতে ছপছপ শব্দ তুলে এগিয়ে আসছে। এর চেয়ে খারাপ অবস্থা তো কিছু হতে পারে না।
এরকম খারাপ অবস্থার পরই ভালো অবস্থা আসে। সেই ভালো অবস্থাটা কি? বৃষ্টি জোরে সোরে নেমেছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দেয়নি, বরং বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কমলাপুর রেল স্টেশনের দিকেই যাচ্ছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। বেবি ট্যাক্সি থেকে বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। শীত ভাবটা আরও প্রবল হয়েছে। আচ্ছা, আজ রাতে তার জীবনের বিস্ময়কর কোনো ঘটনা ঘটবে না তো? কমলাপুর রেল স্টেশনে নেমেই যদি দেখেন ইমনের বাবা ট্রেন থেকে নেমেছে, রিক্সা খুঁজছে। ঝড় বৃষ্টির রাত বলে রিক্সা পাচ্ছে না। তাদের বেবি ট্যাক্সি থামতে দেখেই মানুষটা এগিয়ে এলো। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেবি ট্যাক্সিওয়ালার সাথে কথা বলছে। এই, ভাড়া যাবে? কোথায় যাইবেন? মালিবাগ যাব। মালিবাগের কোনখানে? রেল ক্রসিং পার হয়ে গলিতে ঢুকতে হবে। গলির মোড়ে একটা কাবাবের দোকান আছে, মদিনা কাবাব হাউস নাম। কাবাব হাউস পার হয়ে অল্প একটু গেলেই হবে। তখন পেছনের সিট থেকে সুরাইয়া বলবে, তোমার কি বাড়ির নাম্বার মনে আছে? বাড়ির নাম্বার কিংবা বাড়িওয়ালার নাম মনে না থাকলে বাড়ি খুঁজে পাবে না। তখন মানুষটা দারুণ অবাক হয়ে বলবে, আরে সুরাইয়া, তুমি তুমি কোত্থেকে? সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলবেন, জানি না কোত্থেকে। মানুষটা বলবে, তুমি এরকম কেঁপে কেঁপে উঠছো কেন? জ্বর নাকি? বলেই হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে আটকে উঠে বলবে, তোমার তো গায়ে অনেক জ্বর, শাড়িও ভিজিয়ে ফেলেছ। সুরাইয়া বলবে, এই শাড়িটা দেখে তুমি কি কিছু বলতে পারবে? কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে? কিছু মনে পড়ছে না তো। মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করি। তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তোমার জন্মদিন। কিছুই মনে পড়ছে না। আরও একটু চিন্তা করো। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা উপহার দিলাম। তুমি প্যাকেট খুলে দেখলে এই শাড়িটা। তুমি বিস্মিত হয়ে বললে, এটা আমার উপহার, শাড়ি? আমি বললাম, তুমি অবাক হয়ে তাকালে। তখন আমি তোমাকে বললাম, শাড়িটা তোমাকে দিলেও পরবো আমি, এবং এই শাড়ি পরে সুন্দর হয়ে তোমার সামনে উপস্থিত হব। কাজেই উপহারটা তো তোমার জন্যই হলো, তাই না? তুমি কিছুক্ষণ চেয়ে থেকে বললে, হ্যাঁ, অবশ্যই আমার জন্য। এই শাড়ি আমি বছরে শুধু একবারই পরি, তোমার জন্মদিনে, 15ই আগস্ট। আজ 15ই আগস্ট। মজার ব্যাপার কি জানো? আজ যে তোমার জন্মদিন, তোমার ছেলেমেয়েরা তা জানে না। আজকের মতো দিনে তাদের কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। এসে অবশ্য ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কাল্পনিক এই কথোপকথন ভাবতে সুরাইয়ার খুব ভালো লাগে। সুপ্রভা কাঁদছে। ইমন গম্ভীর মুখে বসে আছে। বোনকে সান্ত্বনা দিয়ে কোনো কথা বলছে না। কিছুক্ষণ আগে মিতু এসেছিল, সে কিছুক্ষণ বসে থেকে উঠে গেছে। সুপ্রভা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা এখন কোথায়? ইমন বলল, আমি কি করে বলবো কোথায়? তোমার দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে। খুঁজতে যাবে না? কোথায় খুঁজব? সুপ্রভা চোখ মুছছে। ইমন বোনের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ কঠিন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। সুপ্রভা বলল, ভাইয়া, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ইমন বলল, বর্ষাকালে ঝড় বৃষ্টি তো হবেই। তোমার একটু দুশ্চিন্তা লাগছে না? সুপ্রভা, শোন, মায়ের পাগলামি যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেউ মাকে কিছু বলছে না। মাকে বলা উচিত না? সেই বলাটাই আমি বলেছি। মা আজ একটা ধাক্কার মতো খাবে, এতে তার লাভ হবে। সুপ্রভা বলল, ক্ষতিও তো হতে পারে। হ্যাঁ, ক্ষতিও হতে পারে। এই রিস্ক আমাদের নিতেই হবে। মা বাস করছে কল্পনার জগতে। মার জগতের সঙ্গে বাস্তবের জগতের কোনো মিল নেই। বাস্তব পৃথিবীটা কেমন তা তার দেখা উচিত। সুপ্রভা বলল, তুমি টিচারদের মতো করে কথা বলবে না তো ভাইয়া, আমার ভালো লাগছে না।
তুমি এরকম শান্ত ভঙ্গিতে কিভাবে বসে আছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি সত্যি মাকে খুঁজতে যাবে না? না, আমি বড় মামাকে নিয়ে মার খোঁজে যাব। বড় মামা সকালবেলা চিটাগাং গিয়েছে, আজ রাতে ফিরবেন না। সুপ্রভা শোন, তুই আমার সামনে বসে কাঁদবি না, দেখতে খারাপ লাগছে। সুপ্রভা উঠে চলে গেল। যে ভঙ্গিতে সে গেল তাতে মনে হলো এক্ষুনি সে একাই বাড়ি থেকে বের হয়ে যাবে। সে গেল দোতলার বারান্দায়, রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখে মুখে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতে এবং চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরেই টেলিফোন বাজছে। মিতু উঠে গিয়ে রিসিভার হাতে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন। মিতু রিসিভার হাতে নিয়েই বলল, কে, নবনী? ওপাশে কিছুক্ষণের জন্য নীরবতা। তার পরপরই নবনী বিস্মিত গলায় বলল, আপনি মিতু আপা তাই না? কি করে বুঝলেন আমি টেলিফোন করেছি? মিতু বলল, আমার ইএসপি পাওয়ার আছে, আমি আগে ভাগে অনেক কিছু বুঝতে পারি। যান, আপনি ঠাট্টা করছেন। মোটেও ঠাট্টা করছি না, মাঝে মাঝে আমি পারি, প্রমাণ দেব? আচ্ছা দিন তো। এই মুহূর্তে তুমি একটা সাদা ড্রেস পরে আছো। শাড়ি পরেছো না সালোয়ার কামিজ পরেছো তা বলতে পারছি না, তবে পোশাকের রং সাদা। হয়েছে? হয়নি। ও আচ্ছা, আমি সবসময় বলতে পারি না, মাঝে মাঝে পারি। বলুন তো, আমি কানে কি রঙের পাথরের দুল পরেছি? বলতে পারছি না। সবুজ পাথরের দুল, পান্নার ইমিটেশন। আমার বড় চাচা অস্ট্রেলিয়ায় থাকেন, ইমিগ্রান্ট। উনি দেশে বেড়াতে এসেছেন, কারো জন্য কিছু আনেননি, শুধু আমার জন্য সবুজ পাথরের কানের দুল এনেছেন। প্রথমে আমি ভেবেছিলাম রিয়েল, পরে জানলাম ইমিটেশন। মিতু বলল, তোমার একটু মন খারাপ হলো? জি, তবে মন খারাপ ভাব বেশিক্ষণ থাকেনি। দোলজোড়া যে কি সুন্দর, দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। মিতু বলল, আচ্ছা একদিন দেখব। আপা শুনুন, আপনি কি করে বললেন যে আমি সাদা কাপড় পরে আছি? আমি তো বলতে পারিনি। না, পেরেছেন। আমি আসলে মিথ্যা করে বলেছি, পারেননি। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি। এই সেটটা আমার মা কিনে দিয়েছেন। গতবার আমরা দিল্লি গেলাম, দিল্লি থেকে কেনা। দিল্লিতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, পুলিকা বাজার। মা পছন্দ করে কিনেছেন। আমার দু চোখের বিষ। সাদা রং হচ্ছে বিধবার রং, তাই না আপা? আমার ফেভারিট কালার কি জানেন? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আমি একটা বই পড়েছি, লাল রং যাদের প্রিয় তারা মানুষ হিসেবে খুবই ভালো হয়। আপা শুনুন, আমার এখন টেলিফোন রেখে দিতে হবে। আপনি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? মিতু বলল, হ্যাঁ পারবো। ইমনকে কিছু বলতে হবে? জি, আগামী পরশু ওনারা আমাকে পড়াতে আসার কথা। ওই দিন আমার ছোট খালার ছেলের বার্থডে, আমাকে বার্থডেতে যেতে হবে। মিতু বলল, ইমনকে বলবো সে যেন তোমাকে পড়াতে না যায়? না না আপা, আমি পড়া মিস দিতে চাই না। এমনিতেই আমি খুব খারাপ ছাত্রী। আপনি শুধু বলবেন উনি যেন একটু দেরি করে আসেন। একটু দেরি মানে কতক্ষণ দেরি? 1 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা। আপা, আমি আসলে জন্মদিনে যেতেই চাচ্ছিলাম না, কিন্তু আমার ওই কাজিন আমাকে খুব পছন্দ করে। খুব পছন্দ করে শুনে আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। ওর বয়স হলো 7 বছর। ও আচ্ছা, তাহলে আপা আমি এখন রাখি। আপনার সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগে, মনে হয় কতদিনের যে চেনা। আচ্ছা আপা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে। আমাদের এদিকেও হচ্ছে। বর্ষাকাল আমার কাছে জঘন্য লাগে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তবে সবচেয়ে জঘন্য লাগে শীতকাল। শীতকালে চামড়া ফেটে যায়, এই জন্যে। আমার আবার খুব ড্রাই স্কিন। আপা, আপনার স্কিন কিরকম, অয়েলি না ড্রাই? মিতু বলল, ঠিক জানি না, আমার মনে হয় মাঝারি ধরনের। নবনী বলল, আপনার গায়ের রং তাহলে শ্যামলা। শ্যামলা মেয়েদের স্কিন হয় নর্মাল।
আর যারা খুব ফর্সা তাদের স্কিন হয় খুব ড্রাই হবে, নয়তো খুব অয়েলি হবে। এই জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় শ্যামলা হয়ে কেন জন্মালাম না। লোকে আমাকে কালো বলতো, লোকের কথায় কি আসে যায়, তাই না আপা? হ্যাঁ তাই। আচ্ছা এখন রাখি, খুদা হাফেজ। সরি, আল্লাহ হাফেজ। আমার এক হুজুর আছেন, উনি আমাকে বলেছেন কখনো যেন খুদা হাফেজ না বলি, সবসময় যেন আল্লাহ হাফেজ বলি। দুটা তো একই। না না, এক না, কি যেন একটা ডিফারেন্স আছে। আচ্ছা আমি হুজুরকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। টেলিফোন রেখে মিতু ইমনের ঘরে ঢুকলো। সহজ স্বাভাবিক গলায় বলল, ইমন তুই উঠে কাপড় পর তো, এক জায়গায় যাব। কোথায়? কমলাপুর রেল স্টেশনে। আমার সিক্স সেন্স বলছে ফুপু কমলাপুর রেল স্টেশনে বসে আছেন। ইমন বিরক্ত গলায় বলল, তুই তোর সিক্স সেন্সের ফাজলামি আমার সঙ্গে করবি না। তোর ধারণা হয়েছে মা কমলাপুর রেল স্টেশনে, আর তুই সেই ধারণার কথা বলবি? মিতু বলল, রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি না। অবশ্যই রেগে যাচ্ছিস। যত রাখছিস ততই কুজো হচ্ছিস। ঘাড় সোজা করে বসতে পারিস না? হ্যান্ডব্যাগ অফ ঢাকা। বেবি ট্যাক্সিতে উঠেই মিতু হাসি হাসি মুখে বলল, আচ্ছা শোন, তোকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করি। তুই তো আবার ঠান্ডা মাথার ছেলে, ভেবেচিন্তে জবাব দে। মনে কর একটা ছেলে এবং একটা মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তাদের মাঝে তুই তুই সম্পর্ক। বড় হয়ে তারা বিয়ে করলো। বিয়ের পরে যদি মেয়েটা স্বামীকে তুই তুই করে বলে, তাহলে স্বামী বেচারা কি রাগ করবে? ইমন জবাব দিচ্ছে না, বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু হালকা গলায় বলল, তোকে আরো কিছু হিন্টস দিয়ে দেই। ধরে নে ছেলে এবং মেয়ে ফার্স্ট কাজিন। একি এরকম রাগে চোখে তাকিয়ে আছিস কেন? ঠাট্টা করছি। আমি ঠাট্টাও করতে পারবো না। ইমন বলল, এ ধরনের ঠাট্টা আমার পছন্দ না। মিতু হাই তুলতে তুলতে বলল, ঠাট্টা পছন্দ না? তাহলে ঠাট্টা না, সত্যি কথাই বলছি। এখন বল, বিয়ের পর তোকে যদি আমি তুই তুই করে বলি, তুই কি রাগ করবি? আচ্ছা বাবা যাক, জবাব দিতে হবে না। বিয়ের পর তুমি করেই বলবো। বিয়ের পর কেন, এখন থেকেই বলবো। ইমন তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মিতু বলল, এই তুমি তো ভিজে যাচ্ছ, আর একটু সরে এসে বসো। বলেই মিতু হাসতে শুরু করলো। তার হাসি আর থামেই না। ইমন খুব চেষ্টা করছে মিতুর উপর রাগ করতে পারছে না, বরং অন্যরকম এক মায়ায় সে অভিভূত হয়ে পড়ছে। তার কাছে মনে হচ্ছে সে তার একটা জীবন এই বিচিত্র মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সুরাইয়া তার পুত্র এবং কন্যাকে ডেকে পাঠিয়েছেন। দুজনকে একসঙ্গে তিনি সচরাচর ডাকেন না। যখন ডাকেন তখন বুঝতে হবে গুরুতর কিছু বলবেন। গুরুতর ধরনের কথা বলার মতো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি শান্ত ভঙ্গিতেই ফিরেছেন। রাতে ভাত খেয়েছেন। ফাতেমা এসে তার কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনা আন্তরিকই ছিল। ফাতেমা বলেছেন, সুরাইয়া দেখো, আমি বোকা একটা মেয়ে, বোকার কথা ধরতে নাই। তোমার যেমন স্বামীর সন্ধান নাই, আমার তেমন ছেলে মেয়ের সন্ধান নাই। ছেলে দুটা কোথায় আছে জানি না, তারা কি খায় কোথায় ঘুমায় কিছুই জানি না। আমার মেয়ে মিতু আমার সঙ্গে কথা বলে না, বোকা মা, তার সঙ্গে আবার কি কথা। তোমার ভাই 7 দিনে 10 দিনে একটা কথা বলে। আমি কোনো গল্প শুরু করলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এখন সুরাইয়া তুমি যদি আমার কথা ধরো, আমি কি করব? বলেই ফাতেমা কাঁদতে শুরু করলেন। কোনো মেকি কান্না না, হাউমাউ করে কান্না। সুরাইয়া বললেন তিনি কিছুই মনে করেননি। ভাবির উপর তার কোনো রাগ নেই। রাগ থাকলে তিনি ফিরে আসতেন না। তিনি ছেলে মেয়েদের উপর রাগ করে চলে গিয়েছিলেন। কাজেই বাড়ির পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক বলা চলে। এই স্বাভাবিক পরিস্থিতিতে পুত্র এবং কন্যাকে ডেকে পাঠানোর অর্থ সুপ্রভা এবং ইমন কেউই বুঝতে পারছে না। দুজনই একসঙ্গে ঘরে ঢুকল। সুপ্রভার চোখে ভয়। ইমনকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। সুরাইয়া চুল আঁচড়াচ্ছিলেন। এক সময় তার মাথা ভর্তি চুল ছিল।
এখন চুল খুবই পাতলা হয়ে গেছে। চিরুনি ধরতেই ভয় লাগে। মাথায় চিরুনি ছোঁয়ালেই গাদা গাদা চুল উঠে আসে। তিনি সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। ইমন খাটে এসে বসল। সুপ্রভা দরজা ধরে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। সুরাইয়া বললেন, কেমন আছো তোমরা? ইমন বলল, ভালো। সুপ্রভা মনে মনে বলল, আসল কথা বলে ফেলো মা, টেনশন লাগছে। বেশিক্ষণ এরকম টেনশনে থাকলে আমারও তোমার মতো চুল পেকে যাবে। সুরাইয়া সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমাকে না বসতে বললাম, তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? সুপ্রভা ভাইয়ের পাশে এসে বসল এবং মনে মনে বলল, তোমার ভয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছি মা, যাতে বিপদ দেখলেই দৌড়ে পালাতে পারি। সুরাইয়া বললেন, তোমাদের দুই ভাই বোনকে ডেকেছি একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। তোমরা সত্যি জবাব দেবে। তোমাদের কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? গাদাখানিক কথা বলার দরকার নেই, হ্যাঁ কিংবা না বলো। ইমন বলল, না। আমাকে ভয় পেয়ে কিছু বলার দরকার নেই। তোমাদের কি ধারণা সেটা খোলাখুলি বলো। সুপ্রভা মনে মনে বলল, খোলাখুলি ভাবে বললে তুমি আমাকে মোরব্বা বানিয়ে ফেলবে। সত্যি কথা তোমাকে বলা সম্ভব না। সুরাইয়া বললেন, কিছুদিন ধরে মনে হচ্ছে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না? সুপ্রভা তুমি বলো, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? সুপ্রভা বলল, হ্যাঁ মা, করো। তবে খারাপ ব্যবহারটা এখন গায়ে সহ্য হয়ে গেছে। খারাপ ব্যবহার তুমি যখন করো তখন মনে হয় সব ঠিক আছে। যখন ভালো ব্যবহার করো তখন মনে হয় কোন একটা গন্ডগোল হয়েছে। এই যে এখন সুন্দর করে কথা বলছো, এখন খুব ভয় লাগছে। ভয়ে আমার পানি পিপাসা পেয়ে গেছে। সুপ্রভাকে বিস্মিত করে সুরাইয়া হেসে ফেললেন, শব্দ করে হাসলেন। সুপ্রভা এবং ইমন অবাক হয়ে মার খিলখিল হাসি শুনল। সুরাইয়া ছেলের দিকে ফিরে হাসি মুখে বললেন, তোর বোনটা তো ভালো রসিক হয়েছে, মজা করে কথা বলা শিখেছে। বিয়ের আগে আমিও খুব রসিক ছিলাম। ক্লাসে আমি যা বলতাম তাই শুনেই আমার বন্ধুরা হেসে গড়াগড়ি খেত। বিয়ের পর সব মেয়েই কিছুটা বদলায়, আমিও বদলালাম। তোদের বাবা তো খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন, তার সঙ্গে থেকে থেকে তার স্বভাবের খানিকটা আমার মধ্যে ঢুকে গেল। আমিও গম্ভীর ধরনের হয়ে গেলাম। সুপ্রভা বলল, বাবা কি ইমন ভাইয়ের মতো ছিল? সুরাইয়া বললেন, না, ইমন বেশি গম্ভীর। মা ঠিক বলেছ। ইমন ভাইয়াকে মজার কিছু বলো, দেখবে সে হাসার বদলে ভুরু কুচকে ফেলেছে। সুরাইয়া বললেন, ভুরু কুচকানোর অভ্যাস তোদের বাবারও ছিল, তবে মজার কথা বললে সে খুব হাসত। একবার রাতে ভাত খেতে বসে তোদের বাবাকে কি যেন বলেছি, সে এমন হাসতে শুরু করলো যে শেষে শ্বাসনালীতে ভাত ঢুকে গেল, প্রায় মারা যাবার জোগাড়। সুপ্রভা বলল, কি সর্বনাশ, তুমি বাবাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিলে? বলেছিলে কি? সুরাইয়া বললেন, কি বলেছিলাম মনে নেই। মনে করার চেষ্টা করো তো মা, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি জিনিসই তো তোমার মনে থাকে, এটাও নিশ্চয় মনে আছে। সুরাইয়া হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মার এই পরিবর্তন পুত্র এবং কন্যা কারোর চোখে এড়ালো না। সুপ্রভা চুপ করে গেল। 3 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, নৌযানগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হচ্ছে। ইমন বলল, মা তুমি আমাদের কি জন্য ডেকেছ? সুরাইয়া বললেন, গল্প করার জন্য ডেকেছি। গল্প করার জন্য ডাকলে কি কোনো সমস্যা আছে? ইমন বলল, না, সমস্যা নেই। সুরাইয়া এতক্ষণ ছেলে মেয়েদেরকে তুই তুই করে বলছিল, এখন তুমিতে চলে গেলেন, অর্থাৎ অবস্থা সুবিধার না। সুরাইয়া বললেন, তোমরা থাকো তোমাদের মতো, আমি থাকি আমার মতো। মাঝে মাঝে গল্প করার ইচ্ছা তো হতে পারে, নাকি পারে না, নাকি ইচ্ছা হওয়াটা অপরাধ? ইমন বিব্রত গলায় বলল, অপরাধ হবে কেন? সুরাইয়া বললেন, তুমি ভুরু কুচকে এমন মূর্তির মতো বসে আছো, দেখে মনে হচ্ছে আমার কথাবার্তা তোমার অসহ্য লাগছে। ইমন বলল, তোমার যদি এমন মনে হয়ে থাকে তাহলে খুব ভুল মনে হয়েছে। অনেকদিন পর তোমার কথা শুনে ভালো লাগছিল। সুরাইয়া বললেন, এখন আর ভালো লাগছে না? হঠাৎ রেগে যাচ্ছ কেন মা? হঠাৎ রাগ উঠছে বলে রাখছি। ইমন বলল,
মা, তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি যাই। আমার ক্লাসের একটা ছেলে এসেছে, ও একা বসে আছে। থাকুক একা বসে, আমার কথা এখনো শেষ হয়নি। আমি তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়িতে থাকবো না। ইমন বলল, কোথায় যাবে? আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকবো। ইমন মায়ের দিকে তাকালো, কিছু বলল না। সুরাইয়া বললেন, ইত্তেফাক পত্রিকায় অনেক বাড়ি ভাড়ার বিজ্ঞাপন ছাপা হয়। আমি বিজ্ঞাপনগুলি পড়েছি। ঢাকার আশেপাশে ৩,০০০ টাকার মধ্যে 2 রুমের বাসা পাওয়া যায়। ৩,০০০ টাকায় বাসা ভাড়া করলাম, আর বাসার খরচ যদি ৫,০০০ টাকা ধরি তাহলে মাসে ৮,০০০ টাকা হলেই আমাদের হয়ে যায়। সুপ্রভা বলল, মাসে ৮,০০০ টাকা পাবে কোথায়? সুরাইয়া বললেন, আমি যেখান থেকে পারি জোগাড় করব। সেই দায়িত্ব তোমাদের না, সেই দায়িত্ব আমার। ইমন বলল, তবু শুনি টাকাটা তুমি পাবে কোথায়? সুরাইয়া বললেন, আমি এখনো চিন্তা করিনি। সুপ্রভা বলল, মা, ভাইয়া আগে পাশ করুক। ভাইয়া যা ভালো ছাত্র, সে পাশ করার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির টিচার হয়ে যাবে, কোয়ার্টার পাবে। তখন আমরা কোয়ার্টারে উঠব, আর বাসা ভাড়া করতে হবে না। সুরাইয়া বললেন, এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। তোমাদের নিয়ে আমি আলাদা থাকবো। নিজে রান্না করব, ঘর পরিষ্কার করব, গোছাবো, ফুলের টবে গাছ লাগাবো। সংসারটা হবে আমার নিজের, কলমি শাকের মতো ভেসে বেড়ানো সংসার না। ইমন বলল, নিজের আলাদা সংসার চাচ্ছ, খুব ভালো কথা। এখন তো সম্ভব হচ্ছে না। প্রতি মাসে ৮,০০০ টাকা তুমি নিশ্চয়ই ভিক্ষা করে জোগাড় করতে পারবে না। সুরাইয়া বললেন, যদি জোগাড় করতে পারি তুই কি আলাদা বাসা ভাড়া করবি? হ্যাঁ, করব। বেশ, আমি কমপক্ষে ৩ বছর আলাদা বাসা ভাড়া করে থাকার মতো টাকা তোকে জোগাড় করে দেব। তুই বাসা ভাড়া করবি। তোর বাবার অফিস থেকে একটা পয়সা আমি এখন পর্যন্ত নেইনি, এখন নেব। ইমন বলল, টাকা পেতে হলে বাবা মারা গেছেন এই জাতীয় কাগজপত্র জমা দিতে হবে। তুমি তো সেটা কখনো করতে চাওনি, এখন করতে চাচ্ছ কেন? এখনো করতে হবে না। 15 বছরের বেশি নিখোঁজ থাকলে ডেথ সার্টিফিকেট লাগে না। ইমন বলল, ও আচ্ছা। সুরাইয়া বললেন, সব মিলিয়ে 5 লাখের মতো টাকা পাওয়া যাবে। এই টাকায় তোর চাকরি না হওয়া পর্যন্ত আমরা বাসা ভাড়া করে থাকতে পারবো। পত্রিকায় একটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন উঠেছে, আমার খুব পছন্দ হয়েছে। ডাক দিয়ে রেখেছি, মন দিয়ে শোন, পড়ে শোনাচ্ছি। সুরাইয়া পত্রিকা হাতে নিলেন। সুপ্রভা মনে মনে বলল, কি সর্বনাশ, মা আবার আমাদের কি যন্ত্রণায় ফেলার ব্যবস্থা করছে। তোরা মন দিয়ে শুন। 2 রুম 2 বাথরুম, ড্রয়িং ডাইনিং, উত্তরে বারান্দা, খোলামেলা, প্রচুর আলো হাওয়া, ভাড়া গ্যাস ও পানি সহ ৩,৫০০ টাকা, 6 মাসের অগ্রিম আবশ্যক। কি ভালো না? সুপ্রভা বলল, হ্যাঁ ভালো। সুরাইয়া বললেন, চল দেখে আসি। ইমন বলল, এখন দেখে আসবে? হ্যাঁ, এখন দেখে আসবো। একটা বেবি ট্যাক্সি ডাক দে, 3 জন মিলে চলে যাই। 2টা রুম তো, একটাতে আমি আর সুপ্রভা থাকবো, একটাতে ইমন থাকবে। উত্তরের বারান্দায় আমি ফুল গাছের টব রাখবো। অবশ্য শীতকালে খুব ঠান্ডা লাগবে, উত্তরে হাওয়া। ইমন বলল, এখন দেখে তোমার লাভ নেই। বাসা পছন্দ হলেও তুমি নিতে পারবে না, তোমার সঙ্গে টাকা নেই। টাকাটা আসুক, তারপর আমরা বাড়ি দেখে বেড়াবো। সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা তোরা যা। ইমন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে গেল। মার মুখের দিকে তাকিয়ে সুপ্রভার খুব মায়া লাগছে। কিরকম হতাশ মুখে বসে আছেন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন। সুপ্রভা বলল, মা চলো তুমি আর আমি 2 জন মিলে দেখে আসি। সুরাইয়া আনন্দিত গলায় বললেন, তুই যাবি? হ্যাঁ যাব। বাড়ি পছন্দ হলে তো কোনো লাভ হবে না, বাড়ি ভাড়া নিতে পারবো না। নিতে পারবে না কেন? পছন্দ হলে বড় মামার কাছ থেকে টাকা ধার নিয়ে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দেবে। বাবার টাকাটা পেলে মামার টাকা ফেরত দিলেই হবে। সুরাইয়া বললেন, চল যাই। মিতু আপাকে সঙ্গে নেব মা? কাউকে সঙ্গে নিতে হবে না, তুই আর আমি যাই। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে, ঠিকই বলেছিস, ভাইজানের কাছ থেকে ধার নিলেই হবে। সুপ্রভার ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, এতদিন পর তোমার হঠাৎ আলাদা বাড়ি নেবার ইচ্ছা হলো কেন? জিজ্ঞেস করলো না। মার মেজাজ এখন ভালো,
সে ভালোটা বজায় থাকুক। প্রশ্ন শুনে মা যদি আবার উল্টে যান তাহলে সমস্যা হবে। সুপ্রভার ধারণা তার মার মগজের ভেতরে মাকড়সার মতো দেখতে কিছু পোকা বাস করে। পোকাগুলি হলো মেজাজ খারাপের পোকা। এরা মাঝে মধ্যে গর্তের ভেতর থেকে বের হয়ে আসে। তখন মা অন্যরকম হয়ে যান। পোকাগুলি এখন গর্তের ভেতরে লুকিয়ে আছে, থাকুক, খুঁচিয়ে এদের গর্ত থেকে বের করার কোনো দরকার নেই। বাসা দেখে সুরাইয়ার খুবই মন খারাপ হলো। একতলায় অন্ধকার ছাতা পড়া স্যাঁতস্যাঁতে ঘর, এক চিলতে বারান্দা। সেই বারান্দার সামনে পাহাড় সমান বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও বারান্দা অন্ধকার। সুপ্রভা বলল, বাদুরদের থাকার জন্য এই বাড়িটা খুব ভালো মা। 24 ঘন্টা অন্ধকার। এই বাড়ির নাম হওয়া উচিত বাদুর ভিলা। সুরাইয়া বিরক্ত গলায় বললেন, তাহলে আলো হাওয়া এসব মিথ্যা কথা কেন লিখল? সুপ্রভা বলল, মিথ্যা কথা বললে দোষ হয়, লিখলে দোষ হয় না। উপন্যাসিকরা যে ক্রমাগত মিথ্যা কথা লিখেন তাদের তো দোষ হয় না। সুরাইয়া বললেন, চল ফিরে যাই। সুপ্রভা বলল, বের হয়েছি যখন চট করে ফিরবো কেন? চলো রিক্সা নিয়ে ঘুরতে থাকি। টুলেট দেখলেই রিক্সা থেকে নেমে পড়ব। সুরাইয়া বললেন, এটা মন্দ না, বাড়ি ভাড়া সম্পর্কে একটা ধারণা হবে। পিপাসা পেয়েছে মা, ঠান্ডা এক কান কোক কিনে দিবে? রাতে ঘুমোতে যাবার সময় ইমন দেখে বিদেশি টিকিট লাগানো একটি খাম বালিশের ওপর পড়ে আছে। ইমনের বুক ধক করে উঠল। কার চিঠি? ছোট চাচার? নিশ্চয়ই দুপুরবেলা এসেছে। কেউ একজন লুকিয়ে রেখেছে। একসময় রেখে দিয়েছে তার বালিশের উপর, যেন ঠিক ঘুমোতে যাবার সময় তার চোখে পড়ে এবং সে আনন্দে অভিভূত হয়। সে একজনটা কে? মিতু? অবশ্যই মিতু। মিতু ছাড়া এই কাণ্ড আর কে করবে? কতদিন পরে ছোট চাচার চিঠি এসেছে। ইমনের খাম খুলতেও মায়া লাগছে। খাম খুললেই তো চিঠি শেষ। এর চেয়ে যতক্ষণ পারা যায় খাম হাতে নিয়ে বসে থাকা যাক। ছোট চাচাকে দেখতে ইচ্ছে করছে। কেমন হয়েছেন ছোট চাচা কে জানে। হুট করে কোনো এক মেম সাহেবকে বিয়ে করে ফেলেননি তো? ইমনের ধারণা ছোট চাচার কোনোদিন বিয়ে হবে না, কারণ ছোট চাচাকে স্বামী হিসেবে পাবার জন্য যে পুণ্যবল দরকার সেই পুণ্যবল খুব কম মেয়েরই আছে। চিঠির সম্বোধন ইংরেজিতে হলেও চিঠিটা বাংলায় লেখা। এমনভাবে লেখা যেন বাচ্চা ছেলেকে লেখা হচ্ছে, যেন ইমন আগের মতোই আছে, তার বয়স বাড়েনি। মাই ডিয়ার হার্ডনাট, কেমন আছিস রে বেটা বুলবুলি গুলগুলি? অনেকদিন তোদের খবর নিতে পারিনি, কারণ আমার হয়েছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ভুল বললাম, শুধু মাথার ঘা না, সর্বাঙ্গে ঘা। জেল টেল খেটে একাকার। দুটো ব্রাজিলিয়ান ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম। ওরা ড্রাগ ডেলিভারির সঙ্গে যুক্ত ছিল। ওদের পুলিশ ধরলো, সঙ্গে আমাকেও ধরলো। ওদের সাজা হলো 10 বছর করে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তারপরেও ঝাড়া 3 বছরের জেল। তবে ওদের জেলখানাগুলি ভালো। যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। তোদের কিছু জানায়নি, কারণ তোরা শুনে কষ্ট পাবি তাই। এমনিতেই তোদের কষ্টের সীমা নেই। গোদের উপর বিস্ফোরা, সরি, গোদের উপর ক্যান্সার করে লাভ কি? জেলে থাকার সময় প্রায়ই তোকে স্বপ্ন দেখতাম। একটা স্বপ্নে দেখি তুই রিক্সা থেকে পড়ে পা ভেঙে ফেলেছিস। আমি ছোটাছুটি করে তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই কান্নাকাটি কিছুই করছিস না, মুখ ভোতা করে আমার গলা জড়িয়ে ধরে আছিস। স্বপ্ন দেখে খুবই মনটা খারাপ হয়েছিল। জেল থেকে বের হয়েছি সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে। এদেশের জেলের কয়েদিরা নানা ধরনের কাজকর্ম করে, তার জন্য পারিশ্রমিকও পায়। সেই পারিশ্রমিক জমা থাকে। কয়েদিবার শেষ হলে টাকাটা দিয়ে দেওয়া হয়। জেল খাটা মানুষ তো আর চট করে চাকরি জোগাড় করতে পারে না। এই টাকাটা তখন কাজে লাগে। যাই হোক, আমার জেল রোজগার থেকে তোকে কিছু পাঠালাম। তুই সুপ্রভাকে দামি একটা উপহার কিনে দিবি। ভাবিকে অবশ্যই একটা শাড়ি কিনে দিবি। তোর যত বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে কিছু না কিছু গিফট দিবি। শুধু তুই নিজে নিবি না। কিরে বেটা, তোকে কেমন প্যাচে ফেলে দিয়েছি? তোর উপহার আমি নিজে নিয়ে আসবো। বেটারে, ভালো থাকিস। তোকে একটা কথা বলি, আমি যখন খুব বড় রকমের ঝামেলায় পড়ি, চোখে অন্ধকার দেখি, তখন তোর ছোটবেলার ছবিটা মনে করার চেষ্টা করি। গম্ভীর ধরনের একটা শিশু, অসম্ভব বুদ্ধি, যে বুদ্ধির সবটাই গোপন করে রাখে। বুদ্ধির চেয়েও বেশি যার মায়া, যে মায়াও সে কাউকে দেখতে দেয় না, গোপন করে রাখে।
যখন সেই সুন্দর ছবিটা মনে ভেসে ওঠে তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না। বেটা, আজ যাই, পরে তোকে আরো লম্বা চিঠি দেব। ইতি, ছোট চাচা। চিঠির সঙ্গে $100 দুটা নোট। ইমন বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকে গেল। ছোট চাচার চিঠিটা সে গালে চেপে ধরে রাখল। তার কেন জানি মনে হচ্ছে ছোট চাচা অনেক দূর থেকে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে রেখেছেন এবং মুখে বলছেন, লক্ষ্মী সোনা চাঁদের কণা, ভুন ভুন খুনখুন শুন শুন, ভুলবুলি গুলগুলি পুলপুলি। রাত প্রায় 1টা বাজে। জামিলুর রহমান সাহেব বারান্দায় হাঁটাহাঁটি করছেন। তার ঘুম আসছে না, মাথা দপদপ করছে। মাথায় পানি ঢাললে ভালো হতো। একা একা মাথায় পানি ঢালা যায় না। এত রাতে কাউকে ডেকে তুলতেও ইচ্ছে করছে না। ঘুম না এলে মানুষ কি করে তার জানা নেই। ঘুমের সমস্যা তার কখনো হয়নি। সারাদিন পরিশ্রমের পর রাতে ঘুমোতে যেতেন, সঙ্গে সঙ্গে ঘুম আসত। বয়স বাড়লে মানুষের ঘুম কমে যায়। তার বয়স বাড়ছে, ঘুম কমার এটাও একটা কারণ হতে পারে। শোভন এবং টুকনের কাণ্ডকারখানাও তার মনে হয়তো চাপ দিচ্ছে। শোভন টুকনের ব্যাপারটা অবশ্য তুচ্ছ করার মতো নয়। তিনি তুচ্ছ করে যাচ্ছেন। যে কোনো ঘটনাই বড় করে দেখলে বড়, ছোট করে দেখলে ছোট। পুরো জিনিসটাই নির্ভর করছে কিভাবে দেখা হচ্ছে তার উপর। সুরাইয়ার স্বামী হারিয়ে গেছে। এই ঘটনাকে অনেক বড় করে দেখছে বলে আজ সুরাইয়ার এই অবস্থা। মানুষ হারিয়ে যাওয়া তেমন কোনো বড় ব্যাপার না। যুবক ছেলে বিগড়ে যাওয়াও কোনো বড় ব্যাপার না। সূত্রপুর থানার ওসি সাহেবকেও তিনি তাই বললেন। ওসি সাহেব তার অফিসে এসেছিলেন। মাইডিয়ার ধরনের অমায়িক ভদ্রলোক। পায়জামা পাঞ্জাবি পরে এসেছিলেন বলে মনে হচ্ছিল কোনো কলেজের বাংলার শিক্ষক। পান খাচ্ছিলেন বলে ঠোঁটো লাল হয়ে আছে, চোখে মোগলি ফ্রেমের চশমা। কে বলবে পুলিশের লোক। কথাবার্তাও অত্যন্ত ভদ্র। শান্ত স্বরে তিনি বললেন, আপনার 2 ছেলে সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছিলাম। জামিলুর রহমান বললেন, বলুন। ওসি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সোসাইটি কোন দিকে যাচ্ছে দেখুন। ইয়াং সব ছেলে, ব্রাইট, এনার্জেটিক ইয়াং ম্যান, সব বিগড়ে যাচ্ছে। বাবা মা কিছু করতে পারছে না। আমরা পুলিশের লোক, আমাদের হাত পা বাঁধা। আমরা হচ্ছে হুকুমের চাকর, যেরকম হুকুম সেরকম কাজ। জামিলুর রহমান বললেন, আপনার কথাবার্তা ঠিক বুঝতে পারছে না। আপনার উপর হুকুমটা কি? ওসি সাহেব বললেন, আপনার 2 ছেলের নামেই ওয়ারেন্ট বের হয়েছে। ওরা কি করেছে? কয়েকটা মামলাই আছে, আর্মড রবারি, একটা খুনের মামলাও আছে। ও আচ্ছা, তবে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই কেন? অ্যারেস্ট না হওয়া পর্যন্ত চিন্তা কি বলুন? অবশ্য অ্যারেস্ট হলে চিন্তার ব্যাপার আছে। নন বেলেরল ওয়ারেন্ট, জামিন হবে না, দীর্ঘদিন মামলা চলবে। অবশ্য মামলাতে শেষটাই কিছু হবে না। এইসব মামলায় সাক্ষী পাওয়া যায় না, কেউ সাক্ষী দিতে চায় না, সব বেকসুর খালাস। সেটাও 2-3 বছরের ধাক্কা। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অ্যারেস্ট না হওয়া। শুধু দেখতে হবে যেন অ্যারেস্ট না হয়। জামিলুর রহমান বললেন, আপনারা তাদের খুঁজে বের করবেন না? ওসি সাহেব গলা নিচু করে বললেন, আপনার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্টে আসা যাক। মাসে আপনি 50,000 টাকা করে দেবেন, বাকিটা আমরা দেখব। জামিলুর রহমান বললেন, প্রতি মাসে আপনাদের 50,000 টাকা করে দিতে হবে? জি। এই টাকাটা দিলে আপনারা কি করবেন? তাদের দেখলেও না দেখার ভান করবেন? ওসি সাহেব বললেন, আমাদের অনেক সিস্টেম আছে, সেই সব আপনার না জানলেও চলবে। এই ধরনের ছেলেদের নিরাপত্তার ব্যাপারও আছে। দলে দলে রাইফেলরি আছে। আমরা এক ধরনের প্রোটেকশনও দেব। জামিলুর রহমান বললেন, ব্যাপারটা কি এই দাঁড়াচ্ছে যে মাসে মাসে 50,000 টাকা দিলে আপনারা আমার 2 পুত্রকে অ্যারেস্ট করবেন না এবং প্রোটেকশন দেবেন, পাহারা দিয়ে রাখবেন? ওসি সাহেব হাসলেন। জামিলুর রহমান বললেন, আমি কোনো টাকা পয়সা দেব না। আপনারা দয়া করে আমার ছেলে 2জনকে গ্রেফতার করুন। ওসি সাহেব আবারও হাসলেন। আগের চেয়েও মধুর ভঙ্গিতে হেসে বললেন, এখন বলছেন অ্যারেস্ট করুন, তারপর যখন সত্যি সত্যি অ্যারেস্ট করব তখন ছুটে আসবেন। দীর্ঘদিন এই লাইনে আছি, পিতামাতার ঘটনাগুলো আমি জানি। যখন ছুটে আসবেন তখন আর পথ থাকবে না।
জামিলুর রহমান বললেন, ওসি সাহেব, আমি ছুটে আসব না। ওসি সাহেব বললেন, ওদের বিরুদ্ধে মামলা খুব শক্ত, ফাঁসি টাসি হয়ে যেতে পারে। জামিলুর রহমান বললেন, অপরাধ করলে শাস্তি পাবে। ঠিকই বলেছেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দস্তয়েভস্কির লেখা অসাধারণ বই। ছাত্র জীবনে পড়েছিলাম, পুলিশে ঢোকার পর পড়াশোনা বন্ধ। ভাই তাহলে উঠি, পরে আসব, আপনার সঙ্গে আরো আলাপ আছে। জি আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে সারা দুপুর অফিসে বসে রইলেন, বিরক্ত এবং চিন্তিত। পুলিশ যখন বলে আরো আলাপ আছে, তখন শঙ্কিত হওয়া ছাড়া পথ থাকে না, কারণ পুলিশের আলাপ শেষ হতে চায় না, আলাপ চলতেই থাকে। তিনি বাড়িতে ফিরলেন সকাল সকাল। বলতে গেলে সারাটা সন্ধ্যা বারান্দার কাঠের চেয়ারে ঝিম ধরে বসে রইলেন। তার মন ভালো নেই, তিনি চিন্তিত। তাকে দেখে এটা কেউ বুঝল না। ফাতেমা তাকে চা দিতে এসে নিত্যদিনের মতো ঝগড়া বাঁধিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোমার সঙ্গে আমার একটা ফাইনাল কথা আছে। জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, বলো। আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমাকে আলাদা ফ্ল্যাট করে দেবে। আমি সেই ফ্ল্যাটে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকবো। এখানে থাকতে সমস্যা কি? এখানে আমি কেন থাকবো? এখানে আমার কে আছে? ছেলেরা আছে না মেয়ে আছে, নাকি তুমি আছো? তাহলে থাকবো কেন? জীবনে তুমি কি একটা মিষ্টি কথা আমাকে বলেছ? একটা শাড়ি কিনে আমাকে বলেছ, ফাতেমা তোমার জন্য এই শাড়িটা কিনলাম, বলেছ? কথা বলছো না কেন? জামিলুর রহমান বললেন, খুব মাথা ধরেছে, কথা বলতে ইচ্ছে করছে না। মাথা তো ধরবেই, আমাকে দেখলেই সবার মাথা ধরে যায়। এক কাজ করো, আমাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে এমন কাউকে নিয়ে আসো যাকে দেখলে মাথা ধরবে না, যাকে দেখলে গলা মিষ্টি হয়ে যাবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে চান শোনা ময়না শোনা। ফাতেমা কথা বলে যাচ্ছেন, জামিলুর রহমান চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে তিনি অদৃশ্য একটা গোলকের ভেতর বসে আছেন। গোলকের বাইরে যারা আছে তাদের কারো সঙ্গেই তার যোগ নেই। এখন নিশুতি রাত। তিনি বারান্দার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন। মাথা দপদপ করছে, কিছু ভালো লাগছে না। তার ছেলেরা খুনের মামলায় জড়িয়ে যাচ্ছে। খুন! তিনি নিজে অর্থবিত্তের পাহাড় বানাতে বসেছেন কার জন্য এবং কেন? হঠাৎ তার ইচ্ছা করল পা থেকে স্যান্ডেল জোড়া খুলে ফেলে হাঁটতে শুরু করবেন। গেট খুলে বাইরে নামবেন, তারপর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবেন। কখনোই পিছন ফিরে তাকাবেন না। হাঁটতে হাঁটতে একসময় হয়তো সমুদ্রের কাছে পৌঁছে যাবেন। জামিলুর রহমান তার শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। তাকালেন গেটের দিকে। সামান্য হাঁটলেই গেট, গেট খুললেই রাস্তা। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন তার এই উত্তেজনা সাময়িক, কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা কমে যাবে। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় ঘুমোতে যাবেন। ফাতেমার পাশে গিয়ে শুয়ে পড়বেন। ঘরে জ্বলবে জিরো পাওয়ারের আলো। সেই আলোয় সবকিছু ঘোলাটে এবং অস্পষ্ট দেখায়। তিনি এমনভাবে শুবেন যেন ফাতেমার মুখ দেখতে না হয়। ফাতেমার নাকে কি সমস্যা হয়েছে? নাক দিয়ে শ্বাস নিতে পারে না, হা করে ঘুমায়। হা করা মুখ দেখতে কদাকার লাগে। ফাতেমার বিশাল শরীর হয়েছে, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ভুঁড়ি উঠানামা করে, সেটা দেখতেও কদাকার লাগে। অনেক অনেক কাল আগে ফাতেমা নামের একটা কিশোরী মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। মেয়েটা তার বুকের কাছে মাথায় এনে দুহাতে তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারত না। কোথায় গিয়েছে সেই সব দিন? আজ তার পাশে মৈনাক পর্বত হা করে ঘুমিয়ে থাকে। ঘুমের ঘোরে ফাতেমা যখন হাত বাড়ায়, তিনি অতি সাবধানে সেই হাত সরিয়ে দেন, যেন ফাতেমার ঘুম না ভাঙে। বইটির 7ম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।